আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা দেশে, সিলেটে একদিনে কয়েক দফা ভূমিকম্পে সেই ইঙ্গিত। স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়লেও পর্যাপ্ত নয়, করোনা মোকাবেলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব বলছেন অর্থনীতিবিদরা। করোনা সংক্রমণ ঠেকাতে বিভিন্ন জেলায় চলছে এলাকা ভিত্তিক লকডাউন। 24 জনের মৃত্যু, বেশিরভাগই সীমান্ত এলাকায়। এবং বিশ্ব পরিবেশ দিবস আজ, মুজিব বর্ষ উপলক্ষে 1 কোটি গাছ লাগানো কর্মসূচি শেষের পথে। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা করছেন ভূবিজ্ঞানীরা। তাদের মতে সম্প্রতি সিলেটে অল্প সময়ের ব্যবধানে দফায় দফায় ভূমিকম্প সেই ইঙ্গিতই দিচ্ছে। তবে আতঙ্কিত না হয়ে জনগণকে সতর্ক থাকতে এবং দুর্যোগ ব্যবস্থাপনায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারকে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ভূমিকম্প নিয়ে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে গবেষণা করছে ঢাকা বিশ্ববিদ্যালয় আর্থ অবজারভেটরি। এর পরিচালক ভূতত্ত্ববিদ সৈয়দ হুমায়ুন আক্তার দীর্ঘ 3 দশক ধরে ভূমিকম্প নিয়ে গবেষণা করছেন। তিনি বলছেন, বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত ইন্ডিয়ান, ইউরেশিয়ান ও বার্মার 3টি গতিশীল প্লেটের সংযোগস্থলে কয়েকশো বছর ধরে জমা হয়েছে প্রচুর শক্তি। ডাউকি ফল্টের পূর্ব প্রান্তে এটা গত 500 বছরে বড় ভূমিকম্প হয় নাই। এরই পাশে যেটার নিচে ইন্ডিয়া প্লেটটা তলিয়ে যাচ্ছে, এখানে আরও ভয়ঙ্কর অবস্থা। এখানে 1000 বছরে কোনো বড় ভূমিকম্প সিলেট থেকে কক্সবাজার পর্যন্ত বড় ধরনের ভূমিকম্প হয়নি, অর্থাৎ সেই শক্তিটা এখনো জমা হয়ে রয়েছে। সম্প্রতি সিলেটে কয়েক দফা ভূকম্পন সেই বড় মাত্রার ভূমিকম্পের পূর্বাভাস। দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা মনে করছেন, ভূমিকম্পের বিপর্যয় এড়াতে সব সময় প্রস্তুত থাকতে হবে। বড় একটা ভূমিকম্পের সম্ভাবনা যে আমাদের এখানে দ্বার প্রান্তে অবস্থান করছে, এটা উড়িয়ে দেওয়া যায় না। 8 মাত্রার অধিক পরিমাণ শক্তি জমা হয়ে আছে, সেটা যদি বের হয়ে যায় তাহলে ঢাকা যেহেতু খুব নিকটে এই দুটা উৎস থেকে, তাহলে এটার যে অবস্থা এবং এই যে অবকাঠামোর কারণে তাহলে এখানে অনেক ক্ষয়ক্ষতি হবে। এয়ারপোর্টের যে রানওয়েগুলো আছে, সেই রানওয়েগুলো ভূমিকম্প দুর্যোগে লিকুইফাইড যদি হয়ে যায়, বিদেশ থেকে খাদ্য সামগ্রী আসলে পরেও সেগুলো কিন্তু এয়ারপোর্টে এসে নেমে সেই খাদ্য সামগ্রী পৌঁছানোর মতো বা কেউ উদ্ধার কাজে যদি আসতে চায়, সেই উদ্ধার কাজে অংশগ্রহণ করার মতো অবস্থা থাকবে না। অপরিকল্পিত নগরায়নের ফলে ঢাকা, সিলেট ও চট্টগ্রাম সহ বেশ কিছু বড় শহর রয়েছে ঝুঁকিতে। তবে আতঙ্কিত না হয়ে দুর্যোগ ব্যবস্থাপনায় মনোযোগী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। যারা ফার্স্ট রেসপন্ডিং অর্গানাইজেশন হিসেবে আমরা যে সংস্থাসমূহকে বলি, তাদের সক্ষমতা বাড়ানো এবং কোঅর্ডিনেটেড ওয়েতে তারা যেন কাজ করতে পারে সমন্বিতভাবে, সেই বিষয়ে এই সংস্থাসমূহকে একটি আমলার নিচে নিয়ে আসা। দুর্যোগ মোকাবিলায় সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবীদেরও তৈরি থাকার পরামর্শ বিশ্লেষকদের। মহড়ার ব্যবস্থা করা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। এবার বাজেটের খবর। প্রস্তাবিত বাজেটে ভঙ্গুর স্বাস্থ্য খাত সংস্কারের টেকসই পরিকল্পনা নেই বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে এই খাতে বরাদ্দের পরিমাণ বাড়লেও তা পর্যাপ্ত নয়। অর্থনীতিবিদরা বলছেন, করোনা সংকট মোকাবেলায় সাময়িক কিছু উদ্যোগ থাকলেও দীর্ঘমেয়াদী কর্মকৌশল তুলে ধরা হয়নি বাজেটে। বিস্তারিত একরামুল হক সায়েমের রিপোর্টে। প্রায় 1.5 বছর ধরে দাপট দেখিয়ে যাচ্ছে মহামারী করোনা ভাইরাসের ঘাত প্রতিঘাতে সামনে এসেছে দেশে স্বাস্থ্য খাতের ভঙ্গুর অবস্থা, যা নিরসনে গেলবারের মতো এবারের বাজেটেও স্বাস্থ্য খাতকেই সবচেয়ে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন অর্থমন্ত্রী। গতবারের চেয়ে এই খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে প্রায় 3.5 কোটি টাকা। মাঝারি ধরনের নট প্রাধাধিকার যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, পঞ্চম বৃহৎ খাতের মধ্যে কিন্তু স্বাস্থ্য খাত নেই। উন্নত দেশগুলোর কথা চিন্তা করি, জিডিপির সাধারণত 5%-এর কাছে স্বাস্থ্য খাতের বরাদ্দ থাকা উচিত। সেই দিক থেকে 5% না, বাংলাদেশে এখনও 1%-এর কাছাকাছি রয়েছে।
করোনা মোকাবিলায় আগের মতোই 10,000 কোটি টাকা থোক বরাদ্দ ও স্বাস্থ্য গবেষণায় রাখা হয়েছে 100 কোটি টাকা। 80% মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যে মাসে 25 লাখ টিকা দেওয়ার পরিকল্পনার কথাও আছে বাজেটে। কোভিডকে কেন্দ্র করে যে স্বাস্থ্য সেক্টরে যে দুর্বলতাগুলো ভেসে উঠছিল, এখন একটা মোক্ষম সময় ছিল যে স্বাস্থ্য সেক্টরে একটা বড় পরিবর্তন করা। আমরা 20 বছর মেয়াদে একটা পরিকল্পনা করতে পারতাম এবং সেই অনুযায়ী যদি আজকে বাজেটের ধারাটা শুরু হয়ে যেত, তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম যে না, স্বাস্থ্য সেক্টর আমাদের কাঙ্ক্ষিত পর্যায়ের দিকে যাচ্ছে। স্বাস্থ্য খাতে গতবারের বরাদ্দের বড় অংশই বাস্তবায়ন হয়নি। এজন্য দুর্নীতি রোধ ও দক্ষ নেতৃত্বের তাগিদ বিশ্লেষকদের। স্বাস্থ্যক্ষেত্রে গবেষণা প্লাস হচ্ছে মনিটরিং, ইভালুয়েশন, স্বচ্ছতা এবং জবাবদিহিতার বড় ধরনের ঘাটতি রয়েছে। প্রতিটা পর্যায়ে দেখেন কিন্তু আমাদের সরকারি হসপিটালে ব্যবস্থা আছে, বাট কিন্তু আমার পকেট থেকে খরচ করতে হচ্ছে। তাহলে এই বিষয়গুলো কিন্তু আমাদের সংস্কারের ভিতরে আনতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে বাংলাদেশে 25% মানুষকে আকস্মিক চিকিৎসা ব্যয়ের চাপ সামলাতে হয়। কোনো পরিবারকে তার মোট ব্যয়ের 10% খরচ করতে হয় চিকিৎসার পেছনে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের মানুষকে চিকিৎসা সেবায় পকেটের টাকা খরচ করতে হয় সবচেয়ে বেশি। সরকারের খরচ 26% আর বাকি 74% খরচ করতে হয় রোগীকে নিজে। এছাড়া টাকা খরচ করেও সেবা না পাওয়ার অভিযোগ তো রয়েছেই। এজন্য বিশেষজ্ঞরা বলছেন, বরাদ্দ বাড়ানোর পাশাপাশি এর সঠিক ব্যবহার নিশ্চিত করে স্বাস্থ্য খাতে আমূল সংস্কার প্রয়োজন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। করোনা মহামারী মোকাবেলায় এবারে বাজেট বিনিয়োগ ও কর্মসংস্থান সহায়ক বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। বাজেট পরবর্তী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন, বড় বাজেট ঘাটতি থাকলেও অর্থের সংকট হবে না। আরও জানাচ্ছেন শরফুল আলম। প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপন করছি। সংসদে বাজেট প্রস্তাবের পরদিন প্রথম অনুযায়ী সংবাদ সম্মেলন করেন অর্থমন্ত্রী। মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য ও সংশ্লিষ্ট বিভাগের পদস্থ কর্মকর্তাদের নিয়ে এবার সংবাদ সম্মেলন হয় ভার্চুয়ালি। অর্থমন্ত্রী জানান, মহামারী বিবেচনা করে এবার 6,03,681 কোটি টাকার বাজেট প্রণয়ন করা হয়েছে, যার লক্ষ্য কর্মসংস্থান তৈরি করা ও কৃষিখাতের সম্প্রসারণ। প্রাইভেট সেক্টরকেই আমাদের এই পুরো ইকোনমিক সিস্টেমের একদম ড্রাইভিং সিটে বসাতে হবে, তাদের বসতে হবে, আমাদের তাদের সাহায্য করতে হবে বসানোর জন্য, এবং তারা এগিয়ে নিয়ে যাবে আমাদের অর্থনীতি। এবারের বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ 32,731 কোটি টাকা, যার মাধ্যমে প্রাপ্যতা অনুযায়ী সবাইকে টিকার আওতায় আনা হবে বলে জানান অর্থমন্ত্রী। তবে স্বাস্থ্য খাতের কেনাকাটায় সেখানকার কর্মকর্তাদের অভিজ্ঞতার অভাব রয়েছে বলে মনে করছেন অর্থ সচিব। স্বাস্থ্য খাতে যারা এই ব্যয়ের সাথে জড়িত, সেখানে একটা সমস্যা। আর স্বাস্থ্যর সাথে সম্পর্কিত যে প্রকল্পগুলো আছে, প্রকল্প ব্যবস্থাপনা এবং ক্রয়ের ব্যাপারে স্যার একটু এক্সপেরিয়েন্সের ঘাটতি আছে। কেনাকাটা যেন তারা ভালো করতে পারেন সেই দিকটা দেখা হবে। এই দুটো বিষয় স্যার আমরা আগামী অর্থ বছরের শুরুতে অ্যাড্রেস করব। অর্থমন্ত্রী জানান, বেসরকারি খাতকে সহায়তা দিতে বাজেটে কর বাড়ানো হয়নি। কর হার কমলে সরকারের রাজস্ব আয় আরো বাড়বে বলেও মনে করেন তিনি। আমরা একটা উইন-উইন সিচুয়েশন থেকে এই কাজটি করার চেষ্টা করছি। এই জন্য রেট কমানো হয়েছে আমাদের আরো বেশি কালেকশনের জন্য। 2,14,000 কোটি টাকারও বেশি এবারের বাজেটে ঘাটতি দেখানো হয়েছে। তবে এতে অর্থের কোনো অভাব হবে না বলে মনে করছেন অর্থমন্ত্রী। আমাদের ঋণের পরিমাণ বেশি হয়নি। ঋণের পরিমাণ যদি আমরা না বাড়াই তাহলে টাকা কোথেকে আসবে? করোনায় প্রধানমন্ত্রী ঘোষিত 1,28,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজের অর্থ শেষ না হওয়া পর্যন্ত ঋণ বিতরণ করা হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। আমরা ঋণ বেশি কি কত কম? শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশের বিভিন্ন জেলায় লকডাউন চলছে। এর মধ্যে সকাল থেকে সাতক্ষীরা ও নোয়াখালী পৌর এলাকাসহ 6টি ইউনিয়নে শুরু হয়েছে সপ্তাহব্যাপী কঠোর এই বিধিনিষেধ। এতে সকাল থেকে শহর বা আশপাশের এলাকাতেও সব ধরনের যানবাহন চলাচল ও দোকানপাট বন্ধ রয়েছে। সাতক্ষীরায় শনাক্তের হার শতকরা 53% ছাড়িয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। নোয়াখালীতেও ভোর 6টা থেকে পৌরসভা সহ 6টি ইউনিয়নে 7 দিনের সর্বাত্মক লকডাউন শুরু হয়েছে। এছাড়া খুলনা, রাজশাহী ও নওগাঁ সহ বিভিন্ন স্থানেও লকডাউন চলছে। তবে এই পরিস্থিতিতে দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ ও শ্রমিকরা। আমরা আসলে চলবো কিভাবে? লকডাউন দিছে, এই লকডাউন মানে একটা উভয় সংখ্যা। বাইরে গেলে অসুখ, বাড়ি থাকলে হচ্ছে খোলার চালা। বারবার লকডাউন দিচ্ছে আমাদের, তো একের পর এক আমরা পিছিয়ে যাচ্ছি, একের পর এক পিছিয়ে যাচ্ছি। তাহলে আমাদের উপায় কি হবে? আমাদের বউ, ছেলে মেয়ে, বাচ্চা কাচ্চা আছে, তাদের উপায় কি হবে? তারা কি খাবে?
বাংলাদেশে করোনা ভাইরাসের ভারতীয় ধরন বা ডেল্টা ভ্যারিয়েন্টের সামাজিক বিস্তার ঘটেছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR। দেশের বিভিন্ন স্থান থেকে করোনা ভাইরাসে আক্রান্ত 50 জন রোগীর নমুনায় জিনোম সিকোয়েন্সের পর শতকরা 80%ই উচ্চ সংক্রমণশীল ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার নবাবগঞ্জে আসা করোনা আক্রান্ত 7 জনের শরীরেই ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। দেশের বিভিন্ন স্থানে করোনা ও উপসর্গ নিয়ে 24 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেই মারা গেছে 8 জন। এদের 5 জন চাঁপাইনবাবগঞ্জের ও 3 জন রাজশাহীর। এই জেলায় শনাক্ত হয়েছেন 16 জন। কুমিল্লায় মারা গেছেন 4 জন, শনাক্ত হয়েছেন 21 জন। খুলনাতেও 4 জনের মৃত্যু হয়, আক্রান্ত হয় 89 জন। এছাড়া বরিশালে করোনার উপসর্গ নিয়ে 2 জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত 36 জন। সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে 2 জন মারা গেছেন। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজিটিভ হয়ে চিকিৎসাধীন আছেন আরও 33 জন। যশোরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় ভারতের কলকাতা থেকে আসা 2 জনের মৃত্যু হয়েছে। তারা হলেন গোলাম নবী ও ইমদাদুল হক মোল্লা। তারা দুজনেই যশোর বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কুষ্টিয়ায় করোনা নিয়ে 2 জনের মৃত্যু ও 37 জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। বিশ্ব পরিবেশ দিবস আজ। সারা বিশ্বের মতো বাংলাদেশেও দিনটি উদযাপনে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কিছুক্ষণ পর গণভবন প্রাঙ্গণে গাছ লাগিয়ে দিবসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ পরিবেশ কর্মসূচির ঘোষণা অনুযায়ী এবারের প্রতিপাদ্য পরিবেশ পুনরুদ্ধার হোক সবার অঙ্গীকার। এদিকে মুজিব বর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ গড়ি এ প্রতিপাদ্য নিয়ে সারা দেশে শুরু হচ্ছে জাতীয় বৃক্ষরোপণ অভিযান। একই সাথে মুজিব বর্ষ উপলক্ষে চলছে 1 কোটি গাছ লাগানোর কর্মসূচি। পৃথিবী ও প্রকৃতি রক্ষার গুরুত্ব তুলে ধরতেই প্রতি বছর 5 জুন এই দিবসটি পালিত হয়। বজ্রপাতে সারা দেশে 8 জনের মৃত্যু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের সুন্দরপুর এলাকায় বজ্রপাতে মা ছেলে সহ 4 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, ঝড় বৃষ্টির সময় বাড়ির পাশে আম কুড়াতে গেলে বজ্রপাতে মা অ্যানি ও ছেলে নূর মোহাম্মদ ঘটনাস্থলে মারা যায়। চাঁপাইনবাবগঞ্জের শ্যামপুরে বজ্রপাতে তৌহিদ নামে আরও 1 জনের মৃত্যু হয়েছে। এছাড়া জামালপুরে বক্সিগঞ্জে বজ্রপাতে 1 নারী সহ 3 জনের মৃত্যু হয়েছে। মেরুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ জানান, পূর্ব কলকিহারা ও মাইসেনিক চর গ্রামে বৃষ্টির মধ্যে কৃষিকাজ করার সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। মৃতরা হলেন পূর্ব কলকিহারা গ্রামের মোফাজ্জল হোসেনের পুত্র হর বাদশাহ, আব্দুল খালেকের স্ত্রী আকিজা ও মাইসেনি চরের কৃষক খলিলুর রহমান। দেওয়ানগঞ্জেও বজ্রপাতে 1 জনের মৃত্যু হয়েছে। এবার আন্তর্জাতিক সংবাদ। আগামী 2 বছরের জন্য স্থগিত করা হলো সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। বিবিসির খবরে বলা হয়, গত 6 জানুয়ারি যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে সহিংস হামলায় উস্কানি দেওয়ার অভিযোগে তাকে ফেসবুক থেকে নিষিদ্ধ করা হয়েছিল। পরে এ ঘটনায় গঠিত ফেসবুকের নিরপেক্ষ ওভারসাইট বোর্ড তদন্ত করে প্রতিবেদন দেওয়ার পর 2023 সাল পর্যন্ত তাঁর ফেসবুক স্থগিতের ঘোষণা এলো। ফেসবুক কর্তৃপক্ষ বলছে, ডোনাল্ড ট্রাম্প ফেসবুকের নীতিমালা পুরোপুরি লঙ্ঘন করেছেন, আর এ ধরনের অপরাধের জন্য এটাই সর্বোচ্চ শাস্তি। এর আগে একই ধরনের ঘটনার কারণে ট্রাম্পকে আজীবন নিষিদ্ধ ঘোষণা করে টুইটার। সুবিধাবঞ্চিত পথ শিশুদের সেবা কেন্দ্র জুম বাংলাদেশ রাজধানীর সেগুনবাগিচায় ফল উৎসবের আয়োজন করে। এর উদ্বোধন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৌশলী খালেদ হুসাইন দীপু, ডিআইজি মোহাম্মদ মনিরুজ্জামান, র্যাব 4-এর পরিচালক মোজাম্মেল হক, ইলাহি বেগম শারমিন ও জেরিন সুলতানা। অনুষ্ঠানে জুম বাংলাদেশ স্কুলের শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের হাতে গ্রীষ্মকালীন ফল ভর্তি ঝুড়ি তুলে দেওয়া হয়। এবার পার্ট এক্স খেলার খবর। বিশ্বকাপ বাছাই পর্বে ইকুয়েডরকে 2-0 গোলে হারিয়েছে ব্রাজিল। এদের দক্ষিণ আমেরিকা অঞ্চলে 5 ম্যাচের সবকটিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এস এম আশরাফের রিপোর্ট। পোর্তো আলেগ্রের স্তাদিও বেইরা রিওতে স্বাগতিক ব্রাজিলকে প্রথমার্ধে 1-এর পর 1 হতাশ করতে থাকে ইকুয়েডর। সফরকারী কোচ গুস্তাভো আলভারো তার শিষ্যদের রক্ষণ সামলে পাল্টা আক্রমণে যাওয়ার নির্দেশ দেন। তাতে 66% বল দখলে রেখেও প্রথম 45 মিনিটে ইকুয়েডর রক্ষণে চির ধরাতে পারেননি সেলেসাও স্ট্রাইকাররা। যদিও 42 মিনিটে গ্যাবি একবার বল পাঠিয়েছিলেন, তবে তা বাতিল হয় অফসাইডে।
অবশেষে দ্বিতীয়ার্ধে নেইমারের পাস আর রিচার্লিসনের শটে স্বস্তি ফেরে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের শিবিরে। পুরো ম্যাচে গোলরক্ষক অ্যালিসনকে একবারও পরীক্ষা নিতে পারেনি ইকুয়েডরের ফুটবলাররা। অন্যদিকে 16 শট নিয়ে ফ্রেড গ্যাব্রিয়েল জেসুসরা লক্ষ্যভেদ করতে পারেননি। এরপর ইনজুরি সময়ে পেনাল্টিতে ব্যবধান বাড়ানোর সুযোগ পায় তিতের দল। প্রথম চেষ্টায় নেইমার ব্যর্থ হলেও দ্বিতীয়বার সফল হন ব্রাজিলের প্রাণভোমরা। তাতে 5 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান মজবুত করল ব্রাজিল। 11 পয়েন্ট নিয়ে 2 আর্জেন্টিনা আর 3 ইকুয়েডর। এস এম আশরাফ, এটিএন বাংলা। আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে চেক রিপাবলিককে 4-0 গোলে হারিয়েছে ইতালি। সহজ জয় দিয়ে ইউরোর প্রস্তুতি সারল রবার্তো মানচিনির দল। বেলোনিয়ায় 23 মিনিটে স্বাগতিক শিবিরকে এগিয়ে নেন চিরো ইনমোবিল। এরপর নিকোলা বেরেলার গোলে প্রথমার্ধে 2-0 লিড নেয় 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে ইতালির হয়ে গোল করেন লরেঞ্জো ইনসিগনে এবং ডোমিনিকো বেরার্দি। এতে টানা 8 জয় নিয়ে ইউরো খেলতে যাচ্ছে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল। আরেক ম্যাচে স্পেনের সাথে গোলশূন্য ড্র করেছে পর্তুগাল। বল পজিশনে এগিয়ে থাকলেও স্ট্রাইকারদের ব্যর্থতায় গোলের দেখা পায়নি সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা দেশে, সিলেটে একদিনে কয়েক দফা ভূমিকম্পে সেই ইঙ্গিত। স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়লেও পর্যাপ্ত নয়, করোনা মোকাবেলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব বলছেন অর্থনীতিবিদরা। করোনা সংক্রমণ ঠেকাতে বিভিন্ন জেলায় চলছে এলাকা ভিত্তিক লকডাউন। 24 জনের মৃত্যু, বেশিরভাগই সীমান্ত এলাকায়। এবং বিশ্ব পরিবেশ দিবস আজ। মুজিব বর্ষ উপলক্ষে 1 কোটি গাছ লাগানোর কর্মসূচি শেষের পথে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।